বিরোধী দলের সঙ্গে সবসময় আলোচনায় প্রস্তুত সরকার। বিতর্ক চলবে, কিন্তু সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রী। আমি আবারও বিরোধী দলের নেতার সাথে একমত পোষণ করছি। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। বিদ্রোহ নয়, আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। ইতিহাস নিয়ে অতিরিক্ত চর্চা বন্ধের আহ্বান। তো ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিক। লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন। আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছেন সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 14টি নতুন উড়োজাহাজ কিনতে বিমান ও বোয়িংয়ের মধ্যে চুক্তি সই। এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে সরকার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন রুটের সেবা বাড়ানোর পরিকল্পনা। উজানের ঢলে কৃষকের হাহাকার। কষ্টের ফসল তলিয়ে দিশেহারা হাওরের চাষি। দিনভর ধান কাটা মাড়াইয়ের ব্যস্ততা। আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরনো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা। ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবের। এবং টেলিগ্রাম গ্রুপ খুলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি। টাকা হাতিয়ে নম্বর ব্লক করে লাপাত্তা। র্যাবের জালে অভিযুক্ত 2 যুবক। সতর্ক থাকার পরামর্শ। বিরোধী দল এবং সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী ও স্বনির্ভর করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেন, সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাসহ সব খাতই বাধাগ্রস্ত হয় উল্লেখ করে দ্বিমত থাকলেও দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানান সরকার প্রধান। মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তর্ক বিতর্ক মত দ্বিমতের মধ্য দিয়ে 25টি বৈঠকে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাত 8টায় রাষ্ট্রপতির আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কৃষকদের দুঃখ দুর্দশা দূর করতেই কৃষক কার্ড কৃষকদের কাছে ধীরে ধীরে পৌঁছানো হবে এবং দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই সরকার কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালো ফলাফল করলে করা হবে উপবৃত্তির ব্যবস্থা। এই টোটাল জনসংখ্যার অর্ধেক যারা, তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। সেজন্যই এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের
স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। সরকার প্রধান বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে শিক্ষা, অর্থনীতি সব বাধাগ্রস্ত হবে। বিরোধী দল এবং সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী, স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। আমি আবারও বিরোধী দলের নেতার সাথে একমত পোষণ করছি। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। বলেন, মানুষ রাজনৈতিক তর্ক চায় না, চাই তাদের সমস্যা সমাধান। তাই পরবর্তী সংসদে জনগণের সমস্যা নিয়ে আরো আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আমাদের আলোচনার স্পিকার, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। স্পিকার, আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদে মোট 94টি বিল পাস ও 2টি বিশেষ কমিটি গঠন হয়েছে বলে জানিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অধ্যক্ষের 2টি বিল সহ মোট 94টি বিল পাস হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ান অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আর ইতিহাস নিয়ে বেশি চর্চা না করার আহ্বান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের শেষ দিনেও সরব ছিল সরকারি দল ও বিরোধী দল। প্রশ্ন জবাবে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। বৃহস্পতিবারের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছে বিএনপি। ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তো ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিক। লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন। আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনবো। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা? কোন ঘটনা বড়, কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের কাছে সদস্য চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই নিয়ে ব্যবসা না করারও আহ্বান তার। বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ নিয়ে কটাক্ষ মেনে নেওয়া হবে না। একদিকে যেমন ওই ১৯৭১ সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই ১৫ বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে বিএনপির ইতিহাস, ৭ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। একটি দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে বিকেলের অধিবেশনে সেসব ব্যাংকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, লোডশেডিং কমেছে পাম্পের দীর্ঘ লাইন। আল্লাহ রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন,
আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। ইতিহাস নিয়ে বিতর্ক না করে সুশাসনের জন্য কাজ করতে ঐক্যের কথা জানান সংসদ সদস্যরা। সবাই এসেছি জবাবদিহি হওয়ার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহি। বোয়িংয়ের 14টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, এসব উড়োজাহাজ নতুন রুট চালু করবে এবং পর্যটক, যাত্রী ও কার্গো সেবায় বিশেষ ভূমিকা রাখবে। আর প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, এই চুক্তি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। এভিয়েশন বাণিজ্য সম্প্রসারণ, বিশ্বজুড়ে যোগাযোগ রুট বৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িংয়ের 14টি এয়ারক্রাফট। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ হয়। এতে বাংলাদেশ বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল অ্যান্ড সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন বলেন, বাংলাদেশ বিমানের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তিতে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। স্বাগত বক্তব্যে বোয়িংয়ের পল রিগি বলেন, বাংলাদেশ বিমানকে এককভাবে সবচেয়ে বেশি এয়ারক্রাফট সরবরাহ করেছে বোয়িং। that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence to meet the growing demand for air travel across the region. অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করবে। বর্তমান সরকার দেশের সব খাতকেই সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, বোয়িংয়ের সাথে এই যাত্রা নিউ ইয়র্ক সহ নতুন রুটে যোগাযোগ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সহ অন্যান্য অতিথিরা। চুক্তি অনুযায়ী 2031 সাল থেকে 2035 সালের মধ্যে বাংলাদেশ বিমানকে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট মডেলের উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল। 4 দিন পর রোদের দেখা মেলায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দিনভর চলে ধান মাড়াই, শুকানোর ব্যস্ততা। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল, নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বড় ফসলের উপর নির্ভর করে হাওড় অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। 1500 টাকা 2000 টাকা লোক পাইতেছি না, কেউ সাহায্য করে না। সুনামগঞ্জের খরচার হাওর, দেখার হাওর সহ বেশ কয়েকটি হাওরের আকাশ মেঘলা থাকলেও বেলা 11টার পর রোদের দেখা মেলে, আর সেই সুযোগে কাটা ধান শুকানোর চেষ্টা করেন কৃষক। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এইভাবে আমাদের চোখের জলে আমাদের বুক পয়সা গেছে। আমরা কিতাবল মরে শুনা, আমরা তো বড় টেনশন আছি, আমরা দান ফানা কলতানি থেকে ডুবাইয়া। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নাই। ব্যাপারই নাই, বীজা ধান নিতে চায় না, অনেকেরা কয় 500 টাকা এমন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3,324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। ক্ষেত কাটাইতে 6000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরকো যায় 1000, বাড়ির নিতে যায় আবার 1000। ই খরচা হইলে আমরা গৃহস্থ বাঁচার কোনো উপায় নাই।
এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুড়ি উপজেলা যে খালিয়াঝুড়ি পয়েন্টটা আছে সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পরও পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলে সয়লাভ বাজার। ক্যাব বলছে সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সাধারণত কোনো পণ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রভাব পৌঁছে যায় বাজারে, ব্যয় বাড়ে ভোক্তার। কিন্তু এবার ভোজ্য তেলের বাজারে ঘটছে ভিন্ন ঘটনা। গেল ঈদের পর থেকে সরবরাহ সংকট আর ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে বুধবার বিকেলে লিটারে 4 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান আগের দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পুরান তেল স্টকের শেষ হয়ে গেলে তারপর নতুন তেল আসবে। বাড়তি দামের তেল বাজারে আসবে কবে, এমন প্রশ্নে খুচরা বিক্রেতা ও ডিলারদের উত্তর, সরবরাহ পর্যায়ে আগের দামের তেল পর্যাপ্ত, তা দিয়েই চলবে আরো অন্তত 2 দিন। এখন যেহেতু তেলের নতুন দাম নির্ধারণ করছে, এখন আর ওই সংকটটা নাই, এখন ডিলার যা চায় তাই দেয়। দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ক্ষুব্ধ নাভিশ্বাস ওঠা ভোক্তারা। সয়াবিন তেল বাদ দিয়ে আমাদেরকে ফার্ম অয়েল ইউজ করতে হইতেছে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে গ্রাহক ও সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল, এই সংকটটাকে পুঁজি করে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। এর আগে গেল বছর ডিসেম্বরে সরকারের তোয়াক্কা না করেই দাম বাড়িয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করে আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপে সে দফায় ভোক্তারা রক্ষা পেলেও 3 দিন পর 7 ডিসেম্বর দাম বাড়াতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দ্বন্দ্বে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। টানা 10 দিনের কর্মবিরতিতে চরম অনিশ্চয়তায় প্রায় 10,000 শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, 2024 সাল থেকে পদোন্নতির যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তা বাস্তবায়ন করেননি উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠি অপব্যাখ্যা করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। বিভিন্ন সংস্থার জরিপে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ম্যাট্রাইজ অনুযায়ী বিজেপি পেতে পারে 146 থেকে 161 আসন। অন্যদিকে পিপলস পালস অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 178 থেকে 189 আসন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।